হ্যালো, আমি অভিজিৎ আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আচ্ছা, ক্লাস 10-এ একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য যেগুলো আছে, এখন দুটো উপপাদ্য আসে, তার মধ্যে একটা করতে হয়। এবার সেই উপপাদ্যগুলো কিভাবে সহজে মনে রাখবো এবং কিভাবে পরীক্ষাতে খুব ভালোভাবে লিখে আসতে পারবো, তার জন্য আমি আজকে একটা উপপাদ্য শেখাচ্ছি। হ্যাঁ, এগুলো আমরা একটু আলোচনা করব এই সম্পর্কে। আচ্ছা, তাহলে আমি ক্লাস 10-এর আজকে একটা উপপাদ্য করাচ্ছি, 40-এর উপপাদ্য। কি উপপাদ্যটা আছে না, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্ব হয়। তো এই প্রমাণটা করার জন্য আগে আমাদের জানতে হবে যে স্পর্শক জিনিসটা কি। যখন একটা বৃত্ত, এই বৃত্তটাকে কোনো একটা বিন্দুতে কোনো সরলরেখা জাস্ট টাচ করে বেরিয়ে যায়, তখন এটাকে আমরা বলি স্পর্শক। এবার একটা বৃত্তের ওপর এরকম অসংখ্য স্পর্শক টানা যেতে পারে, যে কোনো একটা বৃত্তের কোনো বিন্দুতে এরকম আমরা অসংখ্য স্পর্শক টানতে পারি, অনেক স্পর্শক আমরা টানতে পারি। তাহলে এগুলো হচ্ছে সব স্পর্শক। এবার একটা বৃত্তের কেন্দ্র থেকে যত সরলরেখা টানা যায় পরিধি পর্যন্ত সবাই হচ্ছে ব্যাসার্ধ, সবাই হচ্ছে এরা ব্যাসার্ধ। এবার যদি এইটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে কোনো ব্যাসার্ধ যদি স্পর্শ বিন্দুর দিকে যায় তখন তাকে আমরা বলবো কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটা কি, এটা স্পর্শক, এটা স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ এই যে স্পর্শ বিন্দু এর দিকে ব্যাসার্ধটা যাচ্ছে, তাই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। একইভাবে এর ওপর যদি আমরা এরকমভাবে আঁকি তাহলে সেক্ষেত্রে এটাও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হবে। এর ওপর এর সাথে এটা যুক্ত করলে এটাও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হবে। তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর কি হবে, লম্ব হবে। অর্থাৎ এইটা স্পর্শক, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এদের মধ্যবর্তী যে কোণ সেটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটা, এটা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো সেটা আমি একটু ব্যাখ্যা করছি। আচ্ছা, তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্ত, ওকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয়েছে, তাই এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে একটা স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটা স্পর্শক, এবং এটা কোন বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করেছে। এবার এখান থেকে যদি আমি ব্যাসার্ধ একটা আঁকি তাহলে এটা কার দিকে গেল, ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুর দিকে গেল। তাহলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তা সেটা আমরা প্রমাণ করব। তা তার জন্য প্রথমে প্রদত্ত যেটা আছে, প্রদত্তটা এখান থেকে ব্যাখ্যা করলেই বোঝা যাবে যে ও কেন্দ্রীয় বৃত্ত। ছবি থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটাই হচ্ছে প্রদত্ত, এই জায়গাটা ভালো করে দেখতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে স্পর্শক, এ বি স্পর্শক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক কোন বিন্দুতে স্পর্শ করেছে, বৃত্তটাকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ওপি কার ওপর লম্ব, ওপি হচ্ছে এ বি এর ওপর লম্ব। তাহলে প্রদত্ততে কি লিখব, ছবি থেকে যেটা বুঝতে পারছি সেটাই লিখব, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক, যা বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ওকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয়েছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক
যা বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওপিটা এ বি এর ওপর লম্ব, অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর কি লম্ব, ওপি লম্ব এ বি। আচ্ছা, এর জন্য এই প্রমাণটা আমরা ডাইরেক্ট করতে পারবো না, তার জন্য এখানে আমাদের কিছু আঁকতে হবে। কি আঁকবো না, অঙ্কন। কি অঙ্কন করব? এখানে এ বি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু আমি কিউ নেব। কিউ বিন্দুটা আমি এদিকে ডান দিকেও নিতে পারি, বাঁ দিকেও নিতে পারি, কিন্তু বইয়ে যেহেতু ডান দিকে দেয়া আছে, বইটা দেখে বুঝতে সুবিধা হবে, তাই আমি ডান দিকেই নিচ্ছি। তাহলে এ বি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু কিউ নেওয়া হলো। তারপরে কি করব? ও আর কিউ এখানে যুক্ত করে দিলাম। তাহলে কি লিখব? এ বি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো। কিউ নেওয়ার পর কি করলাম? তারপরে ও আর কিউ যুক্ত করলাম, ও কমা কিউ এখানে যুক্ত করা হলো। তাহলে এটা অঙ্কন করা হলো। এবার আমি প্রমাণে আসছি। তাহলে প্রমাণের মধ্যে প্রমাণটা কি না, আমাকে প্রমাণ করতে হবে ওপিটা এ বি এর ওপর লম্ব। তাহলে এইটা প্রমাণ করার জন্য প্রথমে দেখছি যে এ বি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি। তাহলে এই কিউ বিন্দুটা নিঃসন্দেহে কী হবে? বৃত্তের বাইরে অবস্থান করবে। কেন? কারণ পি বিন্দুটাই হচ্ছে একমাত্র বিন্দু যেটা স্পর্শকের ওপরও আছে, আবার এই বৃত্তের ওপরও আছে। তাহলে বৃত্ত আর স্পর্শকের ওপর একটাই সাধারণ বিন্দু, অর্থাৎ কমন বিন্দু কি আছে? পি আছে। পি ছাড়া অন্য যে কোনো বিন্দু নিঃসন্দেহে কী হবে? বৃত্তের বাইরে অবস্থান করবে। তাহলে প্রথমে লিখব এক্ষেত্রে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। যেহেতু কিউ বিন্দুটা পি বিন্দু নয়, পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু হচ্ছে কিউ। তাহলে লিখব যেহেতু পি বিন্দুটি কিউ বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু তাই কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। পি বিন্দুটা একমাত্র বিন্দু যেটা স্পর্শক আর বৃত্ত দুটোর ক্ষেত্রেই সাধারণ বিন্দু, অর্থাৎ পি বিন্দুটাই এমন একটা বিন্দু যেখানে বৃত্ত আর সরলরেখা অর্থাৎ স্পর্শক একে অপরকে স্পর্শ করেছে। তাহলে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু নিলে সেই বিন্দুটা নিঃসন্দেহে বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাই যেহেতু পি বিন্দুটি কিউ বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু, তাই কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হবে। আমি এই দিকে বাকিটা করে দিচ্ছি। তাই কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হবে। আচ্ছা, তাহলে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হয়েছে।
এবার বৃত্তের বাইরে যদি অবস্থিত হয় কিউ বিন্দুটা, বৃত্তের ওপরে নেই বাইরে আছে, তাহলে এটাকে যখন ও এর সাথে কিউকে যুক্ত করা হবে নিঃসন্দেহে কিউ ও কিউ কী করবে না বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে। তা সেই বিন্দুটা কি এখানে, সেই বিন্দুটা হচ্ছে আর। তাহলে কি লিখবো এবার, তাই ও কিউ সরলরেখাংশটি বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। ধরি ছেদ বিন্দুটি আর, তাহলে ছেদ বিন্দুটি আর আমি এখানে ধরে নিলাম। তাহলে এই যে ছেদ বিন্দু, বৃত্তটাকে এই রেখাটা একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটা হচ্ছে আর। আচ্ছা, এবার এই যে জায়গাটা আমি দেখছি এখানে দেখে মনে হচ্ছে ও কিউ ও আর এর থেকে বড়, তাহলে লিখব এখন ও কিউ বড় কার থেকে, ও আর এর থেকে। তাহলে ও আর লেস দ্যান ও কিউ, ও আরটা হচ্ছে ছোট কার থেকে, ও কিউ এর থেকে। তাহলে এই যে ছোট হবে এখানে এই লেস দ্যান অর্থাৎ ছোট যে তার দিকে এই মুখটা থাকবে, অর্থাৎ তীর চিহ্ন দেখছি আমি এখানে, লেস দ্যান গ্রেটার দ্যান অনেকেরই গন্ডগোল হয়ে যায়, তা অনেকে ঠিকঠাকভাবেও করে, তা যাদের সমস্যা হয় তাদের জন্য হচ্ছে যে ছোট এই তীর চিহ্নের মুখটা অর্থাৎ খোঁচাটা সবসময় তার দিকে থাকবে। তাহলে ও আরটা কি, ও আরটা কার থেকে বড় হচ্ছে বা কার থেকে ছোট হচ্ছে, ও আরটা এখানে ও আরটা ছোট হচ্ছে ও কিউ এর থেকে, তাহলে ও আর লেস দ্যান ও কিউ। এবার এই যে ও আর হচ্ছে ওপি, ও আর ওপি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তটা আঁকা হয়েছে, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় যে কোনো জায়গাতেই এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত সরলরেখা টানবো সবাই হচ্ছে ব্যাসার্ধ, আর এদের দৈর্ঘ্যগুলো সবসময় সমান হয়। আর যদি দৈর্ঘ্য সমান না হয় তাহলে বৃত্তটা কমপ্লিট হবে না, তাহলে এরকম স্পাইরাল এরকম প্যাঁচানোভাবে চলতে থাকবে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য সমান হবে। তাই এখানে আমি বলতে পারি যে ওপি সমানই হচ্ছে ও আর, ওপি আর ও আর সমান, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ হিসাবে ওপি আর ও আর সমান হচ্ছে। তাহলে ওপি আর ও আর যদি সমান হয় তাহলে ও আর এর জায়গায় আমি বসাতে পারি ওপি, তাহলে ও আর এর জায়গায় ওপি বসালাম, লেস দ্যান এখানে ও কিউ। তাহলে ওপিটা কার থেকে ছোট হচ্ছে, ওপিটা ছোট হচ্ছে ও কিউ এর থেকে। আচ্ছা, তাহলে ওপিটা ও কিউ এর থেকে ছোট হচ্ছে। একটু আগে আমি বললাম যে এখানে কিউ বিন্দুটা হচ্ছে পি বিন্দুটা ছাড়া অন্য যে কোনো বিন্দু, এটা এই দিকেও থাকতে পারে এই দিকেও থাকতে পারে। তাহলে আমি এখানে দেখছি যে এইরকম একটা সরলরেখা আছে, এটা এ, এটা হচ্ছে বি, এখানে ও আছে, এখান থেকে এটা হচ্ছে পি আছে। আমি এই ছবিটায় বৃত্তটা বাদ দিয়ে এখানে আঁকছি পুরো বোঝানোর জন্য, এখান থেকে এটা হচ্ছে কিউ। এবার এখানে কিউ হচ্ছে যে কোনো বিন্দু যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে, এইভাবে কন্টিনিউ যে কোনো জায়গায়, ডান দিকেও থাকতে পারে একইভাবে বাঁ দিকেও থাকতে পারে। তাহলে আমি এখান থেকে যত সরলরেখাই টানি না কেন, এখান থেকে যে সরলরেখাগুলোই টানি না কেন বা এই দিকেও টানি না কেন, সবার মধ্যে সব থেকে ছোট কে হয়ে যাচ্ছে, এখানে সব থেকে ছোট হয়ে যাচ্ছে ওপি, অর্থাৎ এই যে সরলরেখা ওপি এইটা সব থেকে কি হয়ে যাচ্ছে, এই ওপিটা সব থেকে ছোট। তাহলে কিউ যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দু কিউ এর জন্যই কি হবে, যে ওপিটা সবসময় ছোট হয়ে যাবে ও কিউ এর থেকে। অর্থাৎ আমি যে এই দিকে এত ডান দিকে বাঁ দিকে এত সরলরেখা আঁকলাম সবাই
ওপি এর থেকে বড়, অর্থাৎ ওপি সবার থেকে ছোট। আর আমরা জানি সব সময় যে ছোট দূরত্ব সব সময় কি হয়, লম্ব দূরত্ব হয়। তাহলে এই যে ব্যাখ্যাটা, এটাই এখানে বলতে হবে। এইখানটা একটু গুছিয়ে লিখতে হবে। কি লিখবো না, হচ্ছে এখানে লিখতে হবে যে এখানে কিউ হলো পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু, এখানে কিউ বিন্দু হলো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু। তাহলে পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু এখানে হচ্ছে কিউ। তাহলে যে কোনো বিন্দু কিউ এর জন্য কি হয়ে যাচ্ছে, ওপি লেস দেন হচ্ছে ও কিউ। কিউ হলো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু। এই তো পি বিন্দু, এই পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু হচ্ছে কিউ। এইদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। তাহলে কিউ হলো পি বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু। তাহলে এই যে কোনো বিন্দুর জন্যই কি হচ্ছে, ওপি লেস দেন ও কিউ হচ্ছে। তাহলে কিউ হলো যে কোনো বিন্দু, বা কিউ হলো পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু যার জন্য ওপি লেস দেন ও কিউ। কিউ হলো পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু যার জন্য ওপি কি হচ্ছে, লেস দেন ও কিউ। অর্থাৎ ও বিন্দু থেকে যত সরলরেখা টানা হোক না কেন, তাদের মধ্যে ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম। এখান থেকে যত সরলরেখা টানি না কেন, সবার মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম। অর্থাৎ ও বিন্দু থেকে যত সরলরেখা ও বিন্দু থেকে যত সরলরেখা এ বি এর ওপর টানা যাবে, তাদের মধ্যে সব থেকে ছোট ওপি। তাহলে ও বিন্দু থেকে এর উপর যত সরলরেখা টানা যাবে, তাদের মধ্যে সব থেকে ছোট ওপি। আর আমরা জানি যে সব সময় ছোট দূরত্বটাই কি হয়, লম্ব দূরত্ব। তাহলে এখানে আমরা লিখে দেব যে অতএব ওপি লম্ব এবি। যেহেতু সব সময় ছোট দূরত্বটা সব সময় কি হয়, লম্ব দূরত্ব হয়। তাহলে এইটা হচ্ছে প্রমাণটা। আমাদের প্রমাণ করতে বলেছিল যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর কি হয়, লম্ব হয়। তাহলে এইভাবে প্রমাণটা করব, শেষে একটা প্রুফ লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এইটুকু যদি লেখা যায় খুব ভালো, আর যদি না লেখা যায় তাহলে সেক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আবার পরে উপপাদ্য নিয়ে আসবো, এসে হাজির হব।